তেজগাঁ থেকে সংবাদ সন্ধ্যা নিয়ে আপনাদের সামনে আছি আমি সুমন সিং এবং আমি গোলাম কিবরিয়া। এই মুহূর্তে বার্তাপক্ষের সবশেষ। নারায়ণগঞ্জের 7 থানায় অবৈধ গ্যাস সংযোগ 2 লাখ, দায়ীদের শাস্তি দেওয়ার ঘোষণা প্রতিমন্ত্রীর। অবৈধভাবে বসবাসরত বিদেশিদের নিজ দেশে পাঠানো হবে, মন্ত্রিসভা কমিটির বৈঠকে সিদ্ধান্ত। দেশে করোনায় আরও 36 জনের প্রাণহানি, শনাক্ত 1892, হাসপাতালে যেতে অনীহা রোগীদের। কোচিং স্টাফদের দ্রুত মাঠে ফিরিয়ে ঝুঁকি বাড়াতে চায় না বিসিবি, দল ঘোষণা হতে পারে কাল। শিরোনামগুলো বলছিলাম, এবার বলবো পুরো খবর। নারায়ণগঞ্জের 7 থানায় অবৈধ গ্যাস সংযোগ কমপক্ষে 2 লাখ। এসবের কারণেই মূল লাইনে তৈরি হচ্ছে লিকেজ। অবৈধ সংযোগ বিচ্ছিন্ন না করা ও ত্রুটি মেরামতে ব্যর্থতার অভিযোগ উঠেছে তিতাসের মাঠ কর্মকর্তাদের বিরুদ্ধে। যদিও এসব অনিয়মের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া শুরু হয়েছে বলে দাবি প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক ও জ্বালানি প্রতিমন্ত্রীর। নারায়ণগঞ্জের যে মসজিদে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ হয়েছে সেখান থেকে 3 কিলোমিটার দূরে লাকিবাজার মোড়ের 3 জায়গায় 24 ঘন্টা গ্যাস লিক হচ্ছে 3 বছর ধরে। স্থানীয়দের অভিযোগ, এ নিয়ে বেশ কয়েকবার তিতাসে অভিযোগ করেও কোনো কাজ হয়নি। যে কোনো সময় এখানে একটা অ্যাক্সিডেন্ট হতে পারে, অনেক গাড়ি ঘোড়া চলে, মানুষ আসা যাওয়া করে, কেউ যদি একটা সিগারেট খেয়ে এদিক ফালায় তখন কি একটা অবস্থা হবে, তখন জ্বলে যাবে। তখন সামনে একটা ট্রান্সফর্মার আছে, ট্রান্সফর্মার অবস্থাটা তো খারাপ হবে। অর্ধেক রাত পর্যন্ত আগুন চলছে কিছুদিন আগে। এটা গার্মেন্টসের ওই যে মেলের নিয়ে যে গ্যাস নিয়ে এটা নিবানো হয়েছে অর্ধেক রাত পর্যন্ত। ওর সামনে আছে 2টা, এরা কোনো খোঁজ খবর নেয় না, আইয়া দেখা জায়গায় এ পর্যন্তই। এদিকে গত কয়েক বছরে নারায়ণগঞ্জ সদর, ফতুল্লা, সিদ্ধিরগঞ্জ, বন্দর, রূপগঞ্জ, 2500 ও সোনারগাঁ এলাকায় ইচ্ছেমতো অবৈধ গ্যাস সংযোগ নিয়েছে অনেকে। অভিযোগ আছে তিতাসের এক শ্রেণীর কর্মকর্তা ও স্থানীয় প্রভাবশালীদের যোগসাজশেই দেয়া হয়েছে এসব সংযোগ। আর এসব অবৈধ সংযোগ তিতাসের মূল লাইন থেকে টানা হয়েছে নিম্নমানের পাইপে। নারায়ণগঞ্জে প্রায় 200 কিলোমিটার অবৈধ লাইন আছে। ইতিমধ্যে আমরা আইডেন্টিফাই করেছি গত 3-4 মাসের মধ্যে। এগুলিকে আমরা বিচ্ছিন্ন করতে যাচ্ছি। আমার দরকার এই এলাকাবাসী এবং এখানকার সংসদ সদস্যের সহযোগিতা। তিতাসের শীর্ষ কর্মকর্তাদের অভিযোগ, অবৈধ সংযোগে তিতাস কর্মচারীদের চেয়ে বেশি দায়ী স্থানীয় রাজনীতিবিদেরা। অবৈধ লাইন বিচ্ছিন্ন করতে গিয়ে নানা সময়ে স্থানীয়দের হামলার মুখেও পড়তে হয়েছে তাদের। তবে আগামী 3 মাসের মধ্যে সব অবৈধ সংযোগ বিচ্ছিন্নের কথাও জানিয়েছেন তিতাসের এমডি। অবৈধ সংযোগের বিষয়টা নিয়ে আমরা খুব জোরালোভাবে আগাচ্ছি। আগামী 2-3 মাসের মধ্যে এটাকে একটা স্টেপে নিয়ে আসবো ইনশাল্লাহ। মানে আমাদের সেন্সাইজ এরিয়ার মধ্যে আমাদের যত পাইপলাইন আছে, ওই পাইপলাইনের মধ্যে কোথায় কোথায় যেমন আপনি যে লিকেজটার কথা বললেন, এই সমস্ত লিকেজগুলো আমরা এখন আইডেন্টিফাই করব। দুর্নীতির অভিযোগে গত মাসে তিতাসের 8 কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে। অনিয়মে জড়িত আরও অনেকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার প্রস্তুতিও নিচ্ছে তিতাস। শরীফুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। গাজীপুরের শহর সহ জেলায় বসতবাড়িতে অবৈধ গ্যাস সংযোগ দিয়ে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে তিতাসের ঠিকাদার সহ স্থানীয় প্রভাবশালী চক্র। এজন্য চুলা প্রতি নেওয়া হয় 30,000 থেকে 1 লাখ টাকা পর্যন্ত। এসব অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হলে আবারও নেওয়া হয় সংযোগ। এতে কোটি কোটি টাকা রাজস্ব হারাচ্ছে সরকার। গাজীপুরের সবচেয়ে বেশি অবৈধ গ্যাস সংযোগ মহানগরের শিল্প এলাকায়। তিতাসের কিছু অসাধু কর্মকর্তাদের সঙ্গে যোগসাজশে ঠিকাদার ও স্থানীয় প্রভাবশালী চক্র বাসাবাড়িতে অবৈধ সংযোগ দেয়। এজন্য চুলাপ্রতি নেওয়া হয় 30,000 থেকে 1 লাখ টাকা পর্যন্ত। আবার মাসে মাসে বিলের নামে হাতিয়ে নেওয়া হচ্ছে টাকা। এলাকাবাসীর অভিযোগ, কিছুদিনের মধ্যে সংযোগ বৈধ করার আশ্বাস দিয়ে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে এসব চক্র। 50,000 1 লক্ষ টাকা নিয়ে তাদেরকে গ্যাস জোড়া দিয়ে তারা টাকার পাহাড় বানাইছে এবং কি এক একজনে 15টা 20টা করে বাড়িঘর করেছে। তিতাসের কর্তৃপক্ষ থেকে এসে মাঝে মাঝে খরচপাতি নিয়ে যায়, দেখা যাচ্ছে 2,000-5,000 যখন যা পারে নিয়ে যায়। জাহিদ জরিমানা আদায় করেছে কর্তৃপক্ষ।
ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। রাজধানীর কুড়িল এলাকায় সার্ভারে ঢুকে 1247টি অবৈধ সংযোগ দেওয়ার দায়ে চাকুরিচ্যুত 8 কর্মকর্তা কর্মচারী সহ 10 জনের বিরুদ্ধে মামলা করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। সোমবার রাতে ভাটারা থানায় করা মামলায় আরও 8 থেকে 10 জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। মামলার আসামিদের মধ্যে তিতাসের উপমহাব্যবস্থাপক রতনচন্দ্র দে, ব্যবস্থাপক রকিবউদ্দিন সর্দার, উপব্যবস্থাপক রেজাউল করিম খান ও রজব আলী এবং উপসহকারী প্রকৌশলী মহিউদ্দিন জাবেদ রয়েছেন। মামলার এজাহারে বলা হয়েছে, বাসাবাড়িতে গ্যাস সংযোগ দেওয়ার নিষেধাজ্ঞার মধ্যেই গত ফেব্রুয়ারিতে রাজধানীর বাড্ডায় 173টি বাড়িতে নতুন করে 1247টি চুলায় অবৈধ সংযোগ দেওয়া হয়। আবার সেই সংযোগকে কোম্পানির সার্ভারে নিবন্ধিত করে বৈধ করেন মামলার আসামিরা। এর মাধ্যমে প্রায় 20 কোটি টাকা হাতিয়ে নেন আসামিরা। এ বিষয়ে আরো জানাতে বার্তা কক্ষ থেকে যোগ দিয়েছেন সহকর্মী শরীফুল ইসলাম। শরীফুল, গ্যাসের অবৈধ সংযোগ আমরা দেখছি দিন দিন বাড়ছে, এজন্য মূলত কারা দায়ী? আপনি তো এটি নিয়ে কাজ করেছেন, আপনার অনুসন্ধানে আপনি কি পেয়েছেন? গ্যাসের অবৈধ সংযোগের যে বিষয়টি, অর্থাৎ তিতাস গ্যাসের কথা যদি বলতে যাই, এই কোম্পানিটি ঢাকা, নারায়ণগঞ্জ এবং এর আশপাশের প্রায় 22টি জেলায় এই রাষ্ট্রায়ত্ত কোম্পানিটি গ্যাস সরবরাহের কাজে নিয়োজিত। এবং এই কোম্পানিটির বৈধভাবে এখন পর্যন্ত যেটি বলা হয়ে থাকে যে তারা তাদের হিসেব মতে 27 থেকে 27 লাখ গ্রাহকের মতো রয়েছে, কিন্তু এই সংখ্যাটি অন্তত 40 লাখ হবে যদি অবৈধ গ্রাহকের সংখ্যা এখানে আনা হয়। এবং এই যে অবৈধ বিপুল সংখ্যক, অর্থাৎ 13 লাখ বা 10 থেকে 13 লাখ অবৈধ গ্রাহকের সংখ্যা, এবং এই সংখ্যাটি এর শুধু একটি সংখ্যাই নয়, এই প্রতিটি সংযোগ যদি 1 লাখ টাকার বিনিময়ে দেওয়া হয়ে থাকে তাহলে এটা কয়েক হাজার কোটি টাকার একটা অবৈধ বাণিজ্যে পরিণত হয়। এবং এর সাথে বিভিন্ন স্থানীয় পর্যায়ের যারা রাজনীতি এবং প্রভাবশালী ব্যক্তিত্ব রয়েছেন তারা যেমন জড়িত, ঠিক তেমনিভাবে তিতাসের এক শ্রেণীর অসাধু কর্মকর্তা জড়িত, যারা নামমাত্র মূল্যে তিতাসের চাকুরি করে এবং কর্মচারী হিসেবে চাকুরি করলে তারা এখন আমরা এমন কিছু ব্যক্তির তালিকাও পেয়েছি যারা অন্তত কয়েক কোটি টাকার মালিক প্রত্যেকে, এবং তারা সবাই কিন্তু তিতাসের কর্মচারী পর্যায়ের ব্যক্তি। এবং এর বাইরে স্থানীয় রাজনীতিবিদরা রয়েছেন এবং নির্বাচন কেন্দ্রিক কিছু অবৈধ সংযোগ দেওয়া হয়ে থাকে। আমরা এর আগেও বিভিন্ন সময়ে যখন নির্বাচন হয়, স্থানীয় নির্বাচন এবং জাতীয় নির্বাচন, তখন বিভিন্ন জনপ্রতিনিধি হিসেবে যারা নির্বাচনে অংশগ্রহণ করেন তারাও এই ধরনের অবৈধ সংযোগ দেওয়ার, অর্থাৎ নির্বাচনী বৈতরণী পার হওয়ার জন্য তারা এই ধরনের কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন। কিন্তু সামগ্রিকভাবে যেটি হয়েছে যে তিতাসের অবৈধ সংযোগের একটি বড় সিন্ডিকেট গড়ে উঠেছে এবং এই সিন্ডিকেটের অংশ তিতাসের কর্মকর্তা থেকে শুরু করে সবাই এর ভাগ পান। কিন্তু এই মুহূর্তে এই বিষয়টি সবচেয়ে বেশি আলোচনায় যখন উঠেছে, আমরা নারায়ণগঞ্জ গিয়েছি, সেখানে গিয়ে প্রায় 2 লাখ অবৈধ সংযোগের সন্ধান পেয়েছেন এবং একইভাবে অন্যান্য সব জেলাগুলো মিলিয়ে আসলে এই তিতাস গ্যাসের অবৈধ সংযোগটা গড়ে উঠেছে। শরীফুল, মন্ত্রী বলেছেন যে ব্যবস্থা নেওয়া শুরু হয়েছে, যেটি আমরা দেখেছিও। আসলেই কি অবৈধ সংযোগ বন্ধ করা সম্ভব হবে কিনা? তিতাসের অবৈধ সংযোগের একটি ছোট ঘটনা যেটি একটু আগে আমরা দেখিয়েছি, সেটি হচ্ছে রাজধানীর কুড়িলে একটি ডিজিটাল পদ্ধতিতে জালিয়াতি হয়েছে। অর্থাৎ প্রথমে গ্রাহকের কাছ থেকে টাকা নিয়ে অবৈধ সংযোগ দেওয়া হয়েছে এবং পরবর্তীতে রাতের আধারে তিতাসের সার্ভারে ঢুকে সেই অবৈধ সংযোগগুলোকে বৈধ করা হয়েছে। ঠিক এই যে জালিয়াতিটি, এই জালিয়াতির সাথে যারা জড়িত ছিল তাদের মধ্যে 9 জন, অর্থাৎ যারা তিতাসের কর্মকর্তা কর্মচারী, তাদেরকে সংযুক্ত করে এবং একজন ঠিকাদারকে সংযুক্ত করে গতকাল রাতে একটি মামলা হয়েছে। এটি একটি পদক্ষেপ। আবার একইভাবে যারা দায়িত্ব অবহেলা, অর্থাৎ নারায়ণগঞ্জের যে দুর্ঘটনার ঘটনা ঘটেছে সেখানকার দায়িত্ব অবহেলার দায়ে গতকাল 8 জনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এছাড়াও নানান সময়ে নানাভাবে তিতাসের কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে শাস্তির ব্যবস্থা করা হয়। কিন্তু সামগ্রিকভাবে যদি একেবারে অবৈধ সংযোগকে বন্ধ করতে হয়, সেক্ষেত্রে সরকারি পর্যায় থেকে আসলে সিদ্ধান্ত আসতে হবে, কারণ এর সাথে শুধু তিতাসের কর্মকর্তা কর্মচারীরা জড়িত নয়, স্থানীয় যারা রাজনীতিবিদ এবং বিভিন্ন প্রশাসনিক ব্যক্তিত্ব রয়েছেন তারাও জড়িয়ে পড়েছেন। অর্থাৎ এই পুরো বিষয়টি একটি রাজনৈতিক সিদ্ধান্তের মাধ্যমে আসতে হবে। তাহলে এই প্রতিমন্ত্রী বা এই তিতাস গ্যাসের যিনি ব্যবস্থাপনা পরিচালক, তারা যে ঘোষণা দিচ্ছেন যে আগামী 2 থেকে 3 মাসের মধ্যে তারা অবৈধ সংযোগগুলো বিচ্ছিন্ন করতে চান, সেই সিদ্ধান্ত বাস্তবায়ন সম্ভব হবে। তিতাসের অবৈধ সংযোগ নিয়ে কথা হচ্ছিল সহকর্মী শরীফুল ইসলামের সাথে। নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণের ঘটনায় গ্যাসের লাইনে 2টি ছিদ্র খুঁজে পেয়েছে তিতাসের তদন্ত দল। মঙ্গলবার ঘটনাস্থল পরিদর্শন শেষে তদন্ত দলের প্রধান জানান, পুরোপুরি খনন কাজ শেষ হলেই বিস্ফোরণের সঠিক কারণ বেরিয়ে আসবে। এদিকে নারায়ণগঞ্জের পুলিশ সুপার জানিয়েছেন, এই মামলায় সন্দেহজনক সবাইকে নজরদারিতে রাখা হয়েছে। কারো বিরুদ্ধে কর্তব্যে অবহেলার অভিযোগ এলে আইনের আওতায় আনা হবে।
আমরা সংবাদটির জন্য অপেক্ষা করছি। 5 বছরের ছোট্ট মেয়ে রাইসা বাবা আমজাদ হোসেন নারায়ণগঞ্জের বিস্ফোরণে দগ্ধ হয়ে জীবন মৃত্যুর সন্দেহে আইসিইউতে চিকিৎসাধীন। 4 দিন ধরে বাবাকে খুঁজে না পেয়ে দিশেহারা হয়ে হাসপাতালে ছুটে এসেছে রাইসা। বাবাকে নিয়েই বাসায় ফিরতে চাইছে। আর এভাবেই আহাজারি করছেন এ ঘটনায় আরেক দগ্ধ শেখ ফরিদের বাবা। নারায়ণগঞ্জে চাকরি করে 3 ভাই বোনের পড়ালেখার খরচ চালাতো ফরিদের এমন পরিণতিতে 3 ভাই বোনের ভবিষ্যৎ এখন চরম অনিশ্চয়তায়। বাইরেও চাকরি দিবি, নিজেও চাকরি করবো, বাপ মা লইয়া আল্লাহ যাই নুন রুটি খাওয়া, তাই আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। আমার পুত্রের মনে ব্যক্তি এই চিন্তারে আছে। ময়মনসিংহের ত্রিশালের কৃষক ফরিদ মিয়া করোনায় 5 মাস মেয়েকে দেখতে না পেরে এক পলক দেখতে নারায়ণগঞ্জে এসেছিলেন। মসজিদে নামাজ পড়তে গিয়ে ফরিদের মতো একই ভাগ্য বরণ করতে হয় তাকেও। পরিবার তো তার উপরই নির্ভর করতো, কারণ সেই উপার্জন করত। এখন সে যদি তার যদি অবস্থা যদি খারাপ হয়, তাই তো আমাদের অবস্থাও খারাপ। এ ঘটনায় একাদশ শ্রেণীর ছাত্র সিফাতও দগ্ধ হয়েছেন। পড়ালেখার পাশাপাশি চাকরি করতেন তৈরি পোশাক কারখানায়। করোনায় কারখানা বন্ধ হলে পরিবারের জীবিকা নির্বাহে ভ্যানে মাছ বিক্রি করেছেন। এমন দুর্ঘটনায় পুরো পরিবারের মাথায় যেন আকাশ ভেঙে পড়েছে। বাসা থেকে ফোন আসছিল যে আমার মা কাঁদতে কাঁদতে ওর তো দেখতে পারলো, টেনশনে যেরকম দাঁতি লেগে গেছিল। চিকিৎসকেরা জানিয়েছেন দগ্ধদের শ্বাসনালী সহ 35 থেকে 93% পুড়ে গেছে। অবস্থার অবনতি হওয়ায় সবাইকে রাখা হয়েছে আইসিইউতে। যে 9 জন আমাদের এখানে আইসিইউতে ভর্তি আছে, তারা যেহেতু আইসিইউতে আছে, সেই হিসাবে তো সবাই আইসিইউর পেশেন্টগুলো সবসময় ক্রিটিক্যাল থাকে। সেই হিসাবে পেশেন্টগুলো আসলে ক্রিটিক্যাল এবং আশঙ্কাজনক অবস্থায় আছে, এবং সবার ফেজ বার্ন থাকাতে তারা এখনো ক্রিটিক্যাল অবস্থার মধ্যে আছে। শুক্রবার এশারের নামাজের পর নারায়ণগঞ্জের পশ্চিমতলার মসজিদে বিস্ফোরণের এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে হাসপাতালে ভর্তিদের খোঁজ নিচ্ছেন প্রধানমন্ত্রী। আর্থিক সহায়তা দেবে বলে জানিয়েছে চিকিৎসকেরা। মাসুদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দুর্যোগ মোকাবিলায় আঞ্চলিক সক্ষমতা অর্জনে সব দেশকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিকেলে বাংলাদেশের গ্লোবাল সেন্টার অন অ্যাডাপ্টেশন GCA বা বৈশ্বিক অভিযোজন কেন্দ্রের আঞ্চলিক কার্যালয়ের ভার্চুয়াল উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান। প্রধানমন্ত্রী আরও বলেন, জলবায়ু পরিবর্তনের ফলে প্রাকৃতিক দুর্যোগের সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে দক্ষিণ এশিয়া। দক্ষিণ এশিয়ায় জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি মোকাবিলায় অভিযোজন কার্যক্রমের গতি বাড়াতে ঢাকার আগারগাঁওয়ে পরিবেশ অধিদপ্তরের নতুন ভবনে যাত্রা শুরু করল গ্লোবাল সেন্টার অন অ্যাডাপ্টেশন বাংলাদেশ। ভার্চুয়ালি এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই অনুষ্ঠানে অভিযোজন সম্পর্কিত গ্লোবাল সেন্টার বোর্ডের চেয়ারম্যান ও জাতিসংঘের সাবেক মহাসচিব বান কি মুন এবং দক্ষিণ এশীয় দেশগুলোর মন্ত্রীদের পাশাপাশি জলবায়ু বিশেষজ্ঞরা অংশ নেন। জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেওয়া উদ্যোগের প্রশংসা করে বান কি মুন বলেন, বাংলাদেশ এখন বিশ্বে অনন্য দৃষ্টান্ত। করোনা মহামারীর মধ্যে বাংলাদেশ আঞ্চলিক কার্যালয় চালু করতে সহায়তা করায় বান কি মুনকে ধন্যবাদ জানান শেখ হাসিনা। COVID-19 pandemic fallout calls for greater cooperation. কোভিড-19 মহামারী সব দেশের সঙ্গে সহযোগিতা বৃদ্ধি এবং একসঙ্গে কাজ করার মতো পরিস্থিতি তৈরি করেছে। এই ধরনের সংকট মোকাবেলায় একে অপরকে ছেড়ে দেওয়া উচিত নয়। একই সঙ্গে জলবায়ু পরিবর্তন যেহেতু একটি বৈশ্বিক সমস্যা, তাই এর ঝুঁকি কমাতে এবং 2015 সালের প্যারিস চুক্তি বাস্তবায়নে আগামী 31 ডিসেম্বরের মধ্যে বিভিন্ন দেশের প্রতিশ্রুত জাতীয় সহায়তা বৃদ্ধির আহ্বান জানাচ্ছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানান, জলবায়ু পরিবর্তন মোকাবিলায় নানা চ্যালেঞ্জ থাকলেও আগামী প্রজন্মকে সুরক্ষা দিতে সরকার কাজ করে যাচ্ছে। এ লক্ষ্যে আগামী 100 বছরের জন্য ডেল্টা প্ল্যান করা হয়েছে। এই অঞ্চলের অন্যান্য দেশেরও অভিযোজন বিষয়ে একই ধরনের অভিজ্ঞতা এবং কর্মসূচি রয়েছে। আমি বিশ্বাস করি আমরা একসঙ্গে আমাদের নিরাপত্তা এবং উন্নত ভবিষ্যৎ গড়ে তুলতে পারব। এই অঞ্চলের মানুষ একটি প্রাকৃতিক দুর্যোগ কাটিয়ে উঠতে না উঠতেই আরেকটি এসে আঘাত হানে, ফলে যে কোনো অগ্রগতি উল্টে যায়। এই চক্র ভাঙতে দক্ষিণ এশিয়াকে দুর্যোগে টিকে থাকার সক্ষমতা আরও বাড়াতে হবে।
best adaptation practices of Bangladesh as well as other countries. প্রধানমন্ত্রী আশা জানান, জলবায়ু পরিবর্তনজনিত চ্যালেঞ্জ মোকাবিলায় দক্ষিণ এশিয়ার দেশগুলোকে সহায়তা করবে জিসিএ ঢাকা। Thank you all again. খুদা হাফেজ, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। অনিমেষ কর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দুর্বৃত্তের হামলার শিকার দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াহিদা খানমকে কেবিনে হস্তান্তরের বিষয়ে আগামীকাল বুধবার সিদ্ধান্ত নেওয়া হবে। ৮ সদস্য বিশিষ্ট মেডিকেল বোর্ডের বৈঠকে কাল এ সিদ্ধান্ত হবে বলে জানিয়েছেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ জাহেদ হোসেন। সকালে নিউরোসায়েন্স হাসপাতালের বাইরে সাংবাদিকদের একথা জানান তিনি। মেডিকেল বোর্ডের প্রধান অধ্যাপক ডক্টর মোহাম্মদ জাহেদ হোসেন জানান, তার নিরাপত্তার কথাও মাথায় রাখা হচ্ছে, তাই তাকে কালই কেবিনে দেয়া হবে কিনা সেই বিষয়টি বৈঠকে ঠিক হবে। তিনি জানান, ওয়াহিদা খানমের শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে, উনি এখন মুখে তরল খাবার এবং ওষুধ খেতে পারছেন। তার মানসিক ট্রমা এখনও কাটেনি, পাশাপাশি শরীরের ডান পাশের অবশ অংশে শক্তি ফিরে আসেনি এখনও। আগামীকাল মেডিকেল বোর্ড বসে সিদ্ধান্ত নেবে যে আগামীকাল ওনাকে কেবিনে দেওয়া হবে কি। বেডে দেওয়ার কথা চিন্তা ভাবনা করতেছি, যেহেতু এখানে কিছু নিরাপত্তার প্রশ্ন আছে, সেই জন্য আমরা আপাতত ওনাকে এসডিওতে রেখেছি। বাংলাদেশে অবৈধভাবে বসবাসরত বিদেশি নাগরিকদের তালিকা করে স্ব দেশে পাঠানো হবে বলে জানিয়েছেন আইনশৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভাপতি ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক। দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে তিনি একথা বলেন। এছাড়া রাষ্ট্রবিরোধী অবৈধ অনলাইন বন্ধ এবং সাইবার অপরাধ দমনে বিশেষ পদক্ষেপ নেওয়া হচ্ছে বলেও জানান মন্ত্রী। বেলা ১২টার দিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে শুরু হয় আইনশৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক। বৈঠকে কমিটির সভাপতি ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ও জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন ছাড়াও আইজিপি, বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রধান, বিজিবি ও সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন। প্রায় ২.৫ ঘন্টা চলে এ বৈঠক। বৈঠক শেষে মন্ত্রিসভা কমিটির সভাপতি আ.ক.ম মোজাম্মেল হক সবার বেশ কিছু সিদ্ধান্ত জানান। এর মধ্যে রয়েছে বাংলাদেশে অবৈধভাবে বসবাসরত বিদেশি নাগরিকদের তালিকা করে তাদের স্ব দেশে পাঠানো। তারা অর্থ পাচার সহ নানা অপরাধে জড়িত বলে জানান মন্ত্রী। বিদেশি নাগরিক আছে যাদের পাসপোর্ট মেয়াদ নাই, ভিসা নাই, তারা মেয়াদ উত্তীর্ণ অবস্থায় তারা এই দেশে অবস্থান করছে। তারা যদি নিজের টিকিট কাটতে সামর্থ্য না হয়, সরকারি পয়সায় টিকিট কেটে দিয়ে তাদেরকে স্ব দেশে প্রেরণ করার জন্য আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি। আ.ক.ম মোজাম্মেল হক জানান, আন্তর্জাতিক পৃষ্ঠপোষকতা আছে এমন কিছু এনজিও রোহিঙ্গাদের দ্বিধাবিভক্ত করে মারামারি, মাদকদ্রব্য সহ নানা অপরাধে মদত দিচ্ছে। এছাড়া মাদকের সঙ্গে যেসব প্রভাবশালী জড়িত এবং পৃষ্ঠপোষক, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানান তিনি। এছাড়া মাদক আইন হালনাগাদ করা হবে বলেও জানান কমিটির সভাপতি। ভালোভাবে ফেন্সিংয়ের ব্যবস্থা করব এবং টাওয়ার থেকে যাতে সার্বক্ষণিক পর্যবেক্ষণ 24টা টাওয়ার নির্মাণ করা হবে, যা দিয়ে সারা 24 ঘন্টা তাদের কার্যক্রম আমরা মনিটর করতে পারি। এছাড়া সংখ্যক প্রয়োজনীয় সংখ্যক সিসি ক্যামেরা ইত্যাদি রেখে তাদের কার্যক্রমগুলো আমরা নিয়ন্ত্রণ রাখছি। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বলেন, অপরাধ দমনে ও গোয়েন্দা সংস্থাগুলোর কাজের সমন্বয়ের জন্য বিভিন্ন বাহিনীর গোয়েন্দা সংস্থাগুলোকে একটি ছাতার নিচে আনা হবে। এজন্য স্বরাষ্ট্রমন্ত্রীকে এই কমিটি গঠনের দায়িত্ব দেওয়া হয়েছে বলে জানান তিনি। হাসিব মাহমুদ শাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশে করোনা সংক্রমণের ৬ মাস পার হলো আজ, এখনও নিয়ন্ত্রণে আসেনি করোনা। সংক্রমণ হার কমলেও কমছে না মৃত্যুহার। মঙ্গলবার দুপুর পর্যন্ত ২৪ ঘন্টায় মারা গেছে আরও ৩৬ জন। তবে পরীক্ষা বিবেচনায় দেশে করোনা শনাক্তের হার গত ৬ মাসের মধ্যে আজ সবচেয়ে কম। দেশে প্রথম করোনা শনাক্তের ঘোষণা আসে ৮ মার্চ। এরপর দ্রুত বাড়তে থাকে রোগীর সংখ্যা। ৬ মাসে রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ৩,২৯,০০০। সবশেষ ৯৩টি ল্যাবে ১৪,৯৭৩ নমুনা পরীক্ষায় নতুন শনাক্ত ১,৮৯২ জন, শতাংশের হারে ১২.৬৪, যা গত ৬ মাসের মধ্যে সর্বনিম্ন।
দেশে করোনা রোগীর প্রথম মৃত্যু 18 মার্চ। মঙ্গলবার দুপুর পর্যন্ত 24 ঘন্টায় মারা গেছে আরও 36 জন। এর মধ্যে পুরুষ 19 আর নারী 17 জন। এ নিয়ে মোট মৃত্যু 4,552 জন। মৃত্যুর হার 1.38। গত 6 মাসে রোগীর সংখ্যা, হাসপাতালে সেবার মান ও স্বাস্থ্য সরঞ্জাম কেনাকাটায় শৃঙ্খলা ছিল না। করোনা পরীক্ষায়ও দেখা গেছে সীমাহীন ভোগান্তি। তেমন একটা কাজে আসেনি লকডাউন। পাশের দেশ ভারতে 1 মাস আগে র্যাপিড টেস্ট, অ্যান্টিজেন পরীক্ষা চালু হলেও দেশে এখনও সম্ভব হয়নি। সংক্রমণ, মৃত্যু ও করোনা থেকে সুস্থ হওয়া রোগীর জটিলতা নিয়ে নেই কোনো গবেষণা। প্রথম 5 মাসে রোগী মারা গেছে 2300 জন, গত আগস্ট মাসে রোগী মারা গেছে সেখানে 2000। সুতরাং মৃত্যুর সংখ্যা কিন্তু কোনোভাবেই কমছে না। এবং মৃত্যুর সংখ্যা কেন কমছে না সেটা অ্যানালাইসিস করলে দেখা যায় যে বয়স্ক রোগীরা বেশি মারা যাচ্ছেন। তারা যখন হসপিটালে আসে অনেক দেরিতে আসছে এবং তাদের অনেকের হাইপারটেনশন, ডায়াবেটিস, সিওপিডি, অনেকের ক্যান্সার থাকে এবং তারা যখন হসপিটালে আসে তাদের অক্সিজেন স্যাচুরেশন অনেক কম থাকে। করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসলেও এখন প্রায় স্বাভাবিক হয়ে উঠেছে জীবনযাত্রা। শিক্ষার প্রতিষ্ঠান ছাড়া খুলেছে সব কিছু। তবে স্বাস্থ্যবিধি মেনে চলার ক্ষেত্রে সাধারণ মানুষের মধ্যে অনীহা দেখা গেছে। ফলে শীত মৌসুমে করোনা বাড়ার শঙ্কা তৈরি হয়েছে। আমরা সমাজের মানুষকে সম্পৃক্ত করতে পারিনি, যেটাকে বলা হয় জনসম্পৃক্ততা। সেই ব্যর্থতা নিয়ে এখন সামনের দিকে আরো রূপ নিতে পারে যে শীতকালে এটি বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা অনেক রয়েছে এর প্রকোপ, এবং হতে পারে যে আমরা আরেকটি ওয়েবের ভিতরে আরেকটি সুপার ইম্পোজড একটু বড় ওয়েবের দিকে যেতে পারি। গত 6 মাসে সবচেয়ে বেশি 48% রোগী শনাক্ত হয়েছে ঢাকায়। হাসান মিসবাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। প্রতিদিনই অনেক করোনা রোগী মারা যাচ্ছে বাড়িতেই, অথচ মাত্র 3.5% রোগী ভর্তি আছে হাসপাতালে। বাকিরা চিকিৎসা নিচ্ছেন ঘরে বসেই। সেবা পেতে ভোগান্তির কারণেই করোনা আক্রান্তরা হাসপাতাল বিমুখ হয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তাদের পরামর্শ, করোনায় মৃত্যু কমাতে বয়স্ক ও অন্য রোগে আক্রান্তদের হাসপাতালে চিকিৎসা নিশ্চিত করতে হবে। 29 মে রাজধানীতে চালু হয় 2000 বেডের বসুন্ধরা করোনা আইসোলেশন সেন্টার। এখানে 157 জন চিকিৎসক, 98 জন নার্স, 136 জন ওয়ার্ড বয় সহ মোট জনবল 584 জন। তবে অস্থায়ী এই হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা মাত্র 36। একইভাবে রোগী কমেছে সারা দেশের কোভিড হাসপাতালেই। 14,474 বেডে রোগী ভর্তি আছে মাত্র 3,500, অর্থাৎ 75% বেডই ফাঁকা। মনের ভিতরে এক ধরনের আতঙ্ক ছিল, ভয় ছিল। আমার মতো যারা আরও করোনা আক্রান্ত হয়েছে তারাও বাড়িতে ট্রিটমেন্ট নিয়েই সুস্থ হয়েছে, তারাও পরামর্শ দিয়েছে যেন হসপিটালে না যায়। হাসপাতালে এবং সিস্টাররা ঠিক মতন আসে না এবং দূর থেকে আসি বলেই চলে যায়। দেশে এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়েছে 3 লাখের বেশি মানুষ, সুস্থ 2 লাখের বেশি। বাকি 1 লাখের মধ্যে বাড়িতে চিকিৎসা নিচ্ছেন 99,200 জন। এর কারণ হিসেবে আস্থার সংকটকে দায়ী করছেন চিকিৎসকেরা। আমাদের এখন কৌশল পাল্টানো দরকার স্বাস্থ্য বিভাগের, যে করোনা হলেই হাসপাতালে চিকিৎসা, এইটা নিয়ে এখন এগোনো দরকার। এবং হাসপাতালের সেবাটা এমন করতে হবে যে তার লক্ষণ যতই মৃদু হোক তাকে বারবার দেখে তাকে কাউন্সিলিং করে তাদের প্রতি সহমর্মিতা দেখিয়ে তারা যাতে অন্য রোগীকে হাসপাতালে যাওয়ার জন্য উদ্বুদ্ধ করেন সেই পর্যায়ে নিয়ে যেতে হবে। করোনায় মারা যাওয়া ব্যক্তিদের 72% বয়স 55 বছরের উপরে। এই বয়সের কেউ আক্রান্ত হলে এবং অন্য রোগের পাশাপাশি কেউ করোনা আক্রান্ত হলে দ্রুত হাসপাতালে নেওয়ার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। কিছু কিছু লোকজন কিন্তু কিছুটা গাফিলতিও বলতে পারে, মনে করে দেখি স্প্রে করতে করতে ঘরে থাকে, হঠাৎ করে সিরিয়াস হয়ে যায়, তার ওই মুহূর্তে কিন্তু হাসপাতালে যায়। সেটাও কিন্তু একটা মৃত্যুর অন্যতম কারণ। এই জন্য আমি আবার বলছি, যারা করোনা আক্রান্ত হচ্ছেন, বয়স্ক মানুষ, কোমরবিডিটি আছে, অন্যান্য রোগে যারা ভোগেন, এবং অক্সিজেনটা আপনার ঘরে অবশ্যই মাপবেন। যদি দেখেন অক্সিজেন কমছে তাহলে আপনার কিন্তু বাসায় বসে থাকবেন না, যত আপনার কষ্ট হয় আপনার কিন্তু অবশ্যই হাসপাতালে যাবেন। স্বাস্থ্য অধিদপ্তর বলছে, আগে কিছু সংকট থাকলেও বর্তমানে হাসপাতাল সেবায় কোনো ঘাটতি নেই। আমাদের ডাক্তাররা এখন করোনা রোগী ধরে ঠেলে দিচ্ছে না। করোনা রোগী গেলে তাদেরকে ভালোভাবে রিসিভ করতেছে, তার ট্রিটমেন্টের যাবতীয় দায়ভার নিচ্ছে। এবং হসপিটালে যে সমস্ত যে অভাব ছিল, অক্সিজেনের খুব একটা অভাব ছিল, কারণ আমার বোঝা আমাদের অক্সিজেন কিন্তু করোনা রোগীর একটা মেইন চিকিৎসা। এখন কোনো হসপিটালে কিন্তু অক্সিজেনের ঘাটতি নেই। গাফিলতি না করে করোনা আক্রান্তদের যথাযথ চিকিৎসা নেওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের।
হাসান মিসবাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। শ্রীলঙ্কা সফরকে সামনে রেখে প্রথম দফায় 17 ক্রিকেটার এবং 7 জন সাপোর্ট স্টাফের করোনা পরীক্ষার 2 জন করোনা পজিটিভ হয়েছেন। ক্রিকেটারদের মধ্যে ওপেনার সাইফ হাসান করোনা আক্রান্ত, তার করোনা পরীক্ষার ফলাফল পজিটিভ এসেছে। সঙ্গে কোভিড-19 পজিটিভ হয়েছেন ট্রেনার নিক লি। দ্বিতীয়বার কোভিড-19 পরীক্ষার আগ পর্যন্ত সেলফ আইসোলেশনে থাকবেন তারা। এর আগে ক্রিকেটারদের গ্রুপ ভিত্তিক অনুশীলনের মধ্যে করোনা পজিটিভ হন ট্রেনার ইয়াকুব আলী চৌধুরী। এরপর মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ক্রিকেটারদের অনুশীলন বন্ধ করে দেওয়া হয়। 5 দিন বিরতি দিয়ে কাল আবার অনুশীলন শুরু হওয়ার কথা। কোচিং স্টাফদের কোয়ারেন্টিন ইস্যু শিথিলের চেষ্টা করছে বিসিবি। একই সঙ্গে শ্রীলঙ্কা সফরে গিয়ে ক্রিকেটারদের কোয়ারেন্টিনে থাকার সময় কমানোর আলোচনা চলছে লঙ্কা বোর্ডের সঙ্গে। তবে কোনো কিছুতে তাড়াহুড়ো করতে নারাজ কর্তারা। 3 জন স্টাফের করোনা আক্রান্ত হওয়া থেকে শিক্ষা নিয়ে অপারেশনস চেয়ারম্যান আকরাম খান বলছেন, কোনো ঝুঁকি নিয়ে বিপদ বাড়াতে চায় না বিসিবি। ক্যাম্পে যোগ দিতে সবশেষ দেশে ফিরেছেন বোলিং কোচ ওটিস গিবসন। নিয়ম অনুযায়ী 14 দিনের কোয়ারেন্টিন করতে হলে 21 সেপ্টেম্বর শুরু হতে যাওয়া লঙ্কা সফরের ক্যাম্পের প্রথম দিকে পাওয়া যাবে না তাকে। তবে শুরু থেকেই পাওয়া যাবে বাকি 4 স্টাফ, ডোমিঙ্গো, কুক, নিকলি ও ক্যালিফ্যাতোকে। 3 সাপোর্ট স্টাফ করোনায় আক্রান্ত হওয়ায় সতর্ক বিসিবি। তাড়াহুড়ো করে বড় কোনো বিপদ ডেকে আনতে চায় না। ওদেরকে আমরা টেস্ট করি, আমরা নিয়ে আসতে পারি, বাট তারপর আমরা কিছুদিন রিস্ক নিতে চাচ্ছি না যে আপনার ওরা যেমন আমাদের ট্রেনার কিন্তু ফিজিও কিন্তু অনেক আগে চলে আসছে এবং কোচরাও আসছে এবং আমরা দেখি, আমরা 5-6 দিন দেখি, আমরা ওইভাবেই কিন্তু প্ল্যান করে রেখেছি এবং সেভাবেই করব। বাট যদি মনে হয় যে ওদের দরকার আছে তাহলে আমরা এই এডিশনও নিতে পারি। লঙ্কার ভাষণে নামার আগেই শ্রীলঙ্কায় পৌঁছে ক্রিকেটারদের দিতে হবে ধৈর্যের পরীক্ষা। লঙ্কা বোর্ড সবশেষ ইমেইলেও জানিয়েছে টাইগার স্কোয়াডের সবাইকে থাকতে হতে পারে সরকারের নিয়ম অনুযায়ী 14 দিনের কোয়ারেন্টিনে। তবে বিসিবি চেষ্টা করে যাচ্ছে মুশফিক তামিমদের জন্য নিয়ম কিছুটা শিথিলের। এইসব বাধার মধ্যেও টেস্টে ভালো ফলের লক্ষ্য আকরাম খানের। কোচ আসছে, ওদের সাথে বসে আমরা আলাপ আলোচনা করবো। বাট ডেফিনেটলি আমরা পাকিস্তানের গিয়ে আমরা টেস্টটা কিন্তু ওরকম ভালো খেলতে পারি না। ইন্ডিয়া তো সেম। সো আমার মনে হয় যে আমাদের টেস্টে ভালো করাটা ভেরি ইম্পর্টেন্ট। দল নিয়ে হেড কোচের সাথে আলাপ সেরেছেন প্রধান নির্বাচক ও অপারেশন চেয়ারম্যান। 2-1-এর মধ্যেই দেয়া হবে 27 জনের প্রাথমিক দল। ব্যক্তিগত অনুশীলন ও দলীয় ক্যাম্পে ক্রিকেটারদের অবস্থা দেখে লঙ্কা সফরে চূড়ান্ত দল দেবে ম্যানেজমেন্ট। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই ছিল আজকের সংবাদ সন্ধ্যায়। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন আমাদের ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। সাথে থাকার জন্য ধন্যবাদ।